নমস্কার। আজকে ধনু রাশিকে নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন। এতদিন ছিল হচ্ছে পুষ্যা নক্ষত্রে, এবার নক্ষত্র পরিবর্তন করছে। 19 আগস্ট থেকে একদম 31 অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় রয়েছে কর্কট রাশিতে, তো এই অশ্লেষা নক্ষত্রের 4টি চরণই কিন্তু এই কর্কট রাশিতে পড়ছে। বুধের নক্ষত্র কীরকম প্রভাব দিবে এই এই নক্ষত্রে এই ধনুরাশির উপর, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠদের আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো অশ্লেষা নক্ষত্রের 4টি চরণই পড়ছে। এটা কর্কট রাশিতে 4টি চরণ। আর কর্কট রাশিতে তো 3টি নক্ষত্র থাকছে। পুনর্বসু নক্ষত্রের 1টি চরণ, আর এদিকে হচ্ছে পুষ্যা নক্ষত্রের 4টি চরণ, আর হচ্ছে অশ্লেষা নক্ষত্রের 4টি চরণ। 3টি নক্ষত্রের কিন্তু 3 রকম গুণ রয়েছে। পুনর্বসু নক্ষত্রে আমরা দেখেছিলাম কি ধৈর্য, শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য, এই জিনিসগুলো দেখেছিলাম। সেরকম পুষ্যা নক্ষত্রে দেখেছিলাম সেবা জিনিসটা, সবাইকে সাহায্য করা, সবার পাশে দাঁড়ানো, যার জন্য সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করা। নক্ষত্র রাজা পুষ্যা নক্ষত্র। আর এই অশ্লেষা নক্ষত্র এটা কর্কট রাশিতে যে জিনিসটা বুঝাচ্ছে সেটা হচ্ছে নিজের অধিকারকে রক্ষা করা। নিজের অধিকার, এর মধ্যে ক্রোধ, তেজ, জেদ, ইগো সমস্ত কিছুই রয়েছে। তো অশ্লেষা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলছে, এর বিস্তার হচ্ছে 106 ডিগ্রি 40 মিনিট থেকে 120 ডিগ্রি পর্যন্ত। এটা 5টি তারা মিলিত নক্ষত্র, নবমতম নক্ষত্র। অনেকেই নক্ষত্রটাকে ভয়ভীতি করে বুঝায়, কারণ বুধের এই নক্ষত্র যে মানে সিম্বল, সেটা দেওয়া হয়েছে কুণ্ডলিকৃত সাপ। তো এর মধ্যে যেরকম তেজ রয়েছে, সেরকম ক্রোধ রয়েছে, সেরকম জেদ রয়েছে, এবং তার সাথে নিজের অধিকারটাকেও বোঝাচ্ছে। তো একটা কুণ্ডলিখিত সাপ যেরকম বেড়ি ধরে বসলে তার দৈর্ঘ্য বোঝা যায় না, যেটা কতটা লম্বা হবে, তো সেরকম কিন্তু এদের ব্যক্তিত্ব কিন্তু বুঝতে পারা যায় না চট করে। এবং এদের বিচার শক্তি হয় মানে প্রখর। এই 4টি চরণই কিন্তু কর্কট রাশিতে পড়ে বুধের নক্ষত্র। অন্যের মনকে সহজে বুঝতে পারে, কিন্তু সামনের থাকা ব্যক্তি কিছুই বুঝতে পারেন না, সহজে বুঝে উঠতে পারে না। কিন্তু সামনে থাকা ব্যক্তির মানে ভিতরের জিনিসও বুঝতে পারবে। স্ক্যানারের মতন কাজ করে প্রকৃতি, এদের এরকমই কিন্তু একটা ক্ষমতা দিয়েছে যে অন্যের মনের কথা এরা সহজে বুঝতে পারে। আর এদের যে একটা মানে মেন জিনিস থাকে, সেটা হচ্ছে কি যে নিজেকে বিশ্বাস করে, অপরকে কিন্তু সহজে বিশ্বাস করতে চায় না, এবং নিজের কাজ নিয়ে কিন্তু মতলবে থাকে যে নিজের কাজ কিভাবে বের করব, যার জন্য অন্য কাউকে বিশ্বাস করে না নিজেকে ছাড়া। আর অশ্লেষা নক্ষত্র মানে সর্প, তো সর্প যেরকম খোলস ত্যাগ করে, সেরকম কিন্তু যে এরা কিন্তু মৌখিক জিনিসটাকে পছন্দ করে না, যেটা করবে লিখিত জিনিসটাকে পছন্দ করে। সেরকম অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের থেকেও মানে কোনো কাজের জন্য যদি আগ্রহী হওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানটাতে মৌখিক জিনিসটাকেও কিন্তু করা যাবে না, যেটা করতে হবে সেটা লেখাপড়িভাবেই করতে হবে। এটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এর যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে কুণ্ডলিকৃত সর্পকে দেওয়া হয়েছে, এবং গ্রহ হচ্ছে বুধ, পুরুষার্থ হচ্ছে ধর্ম, আর এলিমেন্ট হচ্ছে ওয়াটার, ত্রিমূর্তি হচ্ছে শিব, পশু হচ্ছে মেল ক্যাট, এবং গাছ হচ্ছে নাগচম্পা। তার সাথে পাখির যে কথা বলা হয়েছে সেটা কিন্তু পেঁচা। আর এদের যে পুরুষার্থ আগে বললাম ধর্ম, এরা ধর্মপথে আসবেই। এরা যেভাবেই নিজেকে করুক, কোনো না কোনো সময় ধর্মের মধ্যে চলে আসে। আর ভোলে আবার সাধনা টাধনা, ভোলে বাবাকে বিশেষভাবে মেনে চলা এদের কিন্তু একটা গুণ থাকে এদের। মানে এরা কিন্তু খুব ভোলে বাবার ভক্ত হয় এক কথায় বলতে গেলে। আর এই নক্ষত্রেরকে আমাদের মুনি ঋষিরা কিন্তু নেগেটিভ হিসাবেই তুলে ধরেছে, কিন্তু বর্তমান যুগটা হয়ে গেছে কি কলিযুগ। এই যুগে কিন্তু ভালো মন্দ দুটোই এই নক্ষত্রে কাজ করে। তো ভালো দিক যদি হয়, এরা তীক্ষ্ণ বিচার সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন হয়, যার জন্য এরা সমাজে মান সম্মানও লাভ করে। বড় বড় উকিল, চার্টার অ্যাকাউন্টেন্ট, বড় বড় উচ্চ আধিকারিক, সেরকম বড় বড় ব্যবসায়ীদের জন্মকুষ্ঠিতেও থাকে। আর যদি খারাপ দিকে যায়, তো এটা মডার্ন টেকনোলজির যুগ, বিভিন্ন রকম খারাপ যেটা সমাজকে আহত করে সেই জিনিসগুলো কিন্তু থাকছে। যে কেউ হয়তো এমন সূক্ষ্ম ব্রেন বা এমন সূক্ষ্ম কারুকার্য করেছে, বা হ্যাক, আর যেটাকে বুঝাচ্ছি, কিছু একটা হ্যাক করে নিল বা কিছু একটা চুরি করে নিল, তো এগুলো করতেও তো একটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানে বুদ্ধি লাগে। তো সেরকম কিন্তু জিনিসটাকে বুঝায় যে এরা সমাজে যেরকম ভালো দিকেও যায়, সেরকম কিন্তু খারাপ দিকেও যায়। যদি ভালো দিকে যায়, তাহলে অনেক দূর পর্যন্ত যেতে পারে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করে। এই নক্ষত্রে কিছু কিছু কাজ যেগুলো রয়েছে করা উচিত না, যেরকম হচ্ছে বাড়ির ভিত স্থাপন করা উচিত না, তারপরে বিবাহ করা উচিত না, চাকরির ইন্টারভিউ, এগুলোও কিন্তু এই নক্ষত্রে করা উচিত না। এই নক্ষত্রের আবার অসুখ বলতে কি চর্মরোগ। এই চর্মরোগ এদের কিন্তু প্রায় হয়ে থাকে, অতএব এদিক থেকে সাবধান। যেহেতু খোলস ছাড়ে, খোলস
এই স্বাপ্ত খোলসারে, যার জন্য চর্মরোগ থাকে এবং নিজেদের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হয়। খাওয়া দাওয়া যদি উল্টাপাল্টা হয় তাহলে হজমেরও কিন্তু সমস্যা তৈরি হয় এই নক্ষত্রতে। এই নক্ষত্রটা ধনুরাশির ক্ষেত্রে অষ্টম ঘরে পড়ে গেছে, কর্কট রাশিতে, যার 4টি চরণই কিন্তু পড়ছে। আর এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় এবার অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি মায়া, মমতা, পরোপকারিতা, তারপর হচ্ছে আধ্যাত্মিকতা, তারপর হচ্ছে ধর্ম, নৈতিকতা, বা তারপর হচ্ছে দার্শনিক চিন্তাধারা, এগুলো তো উঠে আসছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোয় অন্ধকার দূর হয়, অজ্ঞানতার অন্ধকার। তো সেরকম জিনিসটা তো এবার এই দেবগুরু বৃহস্পতি এই অশ্লেষা নক্ষত্র অষ্টম ঘরে অবস্থান করবে। তো অষ্টম ঘরে কোন কাজগুলোকে সম্পূর্ণ করবে? অষ্টম ঘর থেকে তো অনেক কিছু বিচার করা হয়, গোপন জায়গা, গোপন ঘর, তারপর হচ্ছে পরিবর্তনের ঘর, আকস্মিক পরিবর্তন, উত্তরাধিকার সম্পত্তি, আকস্মিক অর্থলাভ, এগুলো জিনিসটাকে বোঝায়। তার সাথে আধ্যাত্মিক জগৎ, নিজেকে বিশ্লেষণ, ধর্ম জিনিসটাও উঠে আসে। তো দেবগুরু বৃহস্পতির এই যে এই ঘরে অবস্থান করবে, তার পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে, তারপরে সপ্তম দৃষ্টি রাশির দ্বিতীয় ঘরে পড়ছে, তারপরে নবম দৃষ্টি পড়ছে রাশি চতুর্থ ঘর, যেখানটাতে শনিদেব অবস্থান করছে বক্রী অবস্থায়। একে তো ঢাইয়া চলছে, তারপর আবার এই বুধের নক্ষত্রে অবস্থান দেবগুরু বৃহস্পতির কিরকম প্রভাব দিয়ে দিবে এই ধনু রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে লাভ নিয়ে আসবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার, এগুলো সমস্ত কিছুই আজকে তুলে ধরবো। তো যাই হোক, সবার প্রথম যেটা বলবো, যে দিক থেকে লাভ উঠে আসছে সেগুলোকেই আগে তুলে ধরি। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে ধনু রাশির ক্ষেত্রে। তো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসারও কিন্তু শক্তি সময়কালে পাবে। যেহেতু বললাম যে নিজের অধিকার, নিজের ক্রোধ, তেজ, ইগো, এই জিনিসটাকে, ব্যক্তিত্ব জিনিসটাকে বুঝাচ্ছে এবং সামনের থাকা কিছুকে অনুধাবন করে নেওয়া, বুঝে ফেলা, এই জিনিসগুলো কিন্তু এই নক্ষত্রই থাকে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জ্ঞান এই সময়কালে বিশেষ একটা পরিস্থিতি করবে, তৈরি করবে ধনুরাশির ক্ষেত্রে, যে কঠিন থেকে কঠিন পরিস্থিতি থেকেও নিজেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবে বা আসার শক্তি এ সময়কালে পাবে। হঠাৎ কোনো সমস্যা এলেও শেষ মুহূর্তে কিন্তু সমাধানের রাস্তা কিন্তু খুলে পাবে এক কথায় এই ধনুরাশি। তারপরে কি, যে পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান। তো দ্বাদশ ঘর হচ্ছে কি বিদেশের ঘর, দ্বাদশ ঘর হচ্ছে দূরস্থান, দ্বাদশ ঘর থেকে মেডিকেল জিনিস দেখা হয়। এই জিনিসগুলোতে কি হবে, যে এইগুলো দিক থেকে বিশেষ সুরক্ষা দিবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, দূরবর্তী জায়গা থেকে কাজের সুযোগ আসবে। আবার খরচের দিক থেকেও কিন্তু সতর্কও থাকতে হবে। দ্বাদশ ঘর তো আবার খরচাও জিনিসটা বোঝায়। সপ্তম দৃষ্টি রাশি দ্বিতীয় ঘরে পড়ছে। তো সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘর তো ধনসম্পত্তির ঘর, পরিবারকেও বুঝাচ্ছে। তো এই দেবগুরু বৃহস্পতির এই অশ্লেষা নক্ষত্রের অবস্থান আর্থিক দিককে যথেষ্ট মজবুত করবে এবং একটা স্থিতিশীল নিয়ে আসবে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা হলেও সেই সমস্যার কিন্তু সমাধানের পথ পাবে এই ধনুরাশি। নবম দৃষ্টি আবার চতুর্থ ঘরে পড়ছে। চতুর্থ ঘর তো হচ্ছে ভৌতিক সুখের ঘর, যেখানটাতে শনি অবস্থান করছে বক্রী অবস্থায়। তো বাড়ির সম্পত্তি, যানবাহন, মায়ের সুখ, মানসিক শান্তির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি পড়ছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। বিশেষ করে সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত আটকে থাকা বিষয়গুলো, যেগুলো আটকে থেকে গেছিল, সেগুলো কিন্তু ভালো একটা অগ্রগতির দিকে এই সময়কালে যাবে। আবার দেবগুরু বৃহস্পতির এই যে নবম দৃষ্টিটা পড়ছে, সেটাও কিন্তু আবার নিজের রাশিতে পড়ছে, আর বক্রী শনির উপরে যে পড়ছে, সেখানটাতে বিশেষ একটা যোগ তৈরি করে ফেলেছে। বৃহস্পতি নিজের সাধারণ রাশি মীন রাশিকে দেখছে এবং বক্রী শনিকেও দেখছে। তো শনি বনাম কিন্তু দেবগুরু বৃহস্পতি হয়ে যাচ্ছে এই সময়কালে এই অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ শনির মধ্যে যে একটা বাধা বিঘ্ন, একটা সমস্যা তৈরি করা, যেহেতু বক্রী তার উপর আবার ঢাইয়া চলছে, তো এই জিনিসটার যে একটা অসুবিধা তৈরি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, তার মধ্যে একটা ভারসাম্য নিয়ে চলে আসবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে। আগে বললাম যে নিজের অধিকার, এই সমস্ত জিনিস বুঝায়, নিজের জিনিসটাকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেই জিনিসটাকে বুঝায়। তো এই সময়কালে যে সমস্ত কাজগুলো আটকে গেছিল, সেগুলো পুনরায় কিন্তু আবার এগিয়ে চলার একটা ভালো সুযোগ এই সময়কালে পাবে এই ধনুরাশি। আর বিশেষ কোন দিক থেকে সাবধানে থাকতে হবে ধনুরাশিকে, সেগুলো হচ্ছে কি, যে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে একটা সতর্কের ব্যাপার। জীবনে হঠাৎ পরিবর্তন, অপ্রত্যাশিত ঘটনা, মানসিক চাপ, পরিকল্পনার বাইরে এমন কিছু পরিস্থিতি সামনে আসতে পারে, যেখানটাতে তাড়াহুড়া করে কিন্তু ডিসিশন নেওয়া যাবে না। এই দিক থেকে কিন্তু বিশেষ সাবধান। অশ্লেষা নক্ষত্রের বুধের নক্ষত্র, তো বুদ্ধি, হিসাব, কৌশল, কথাবার্তা, কারণ দ্বিতীয় ঘরে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, তো এটাও তো বাণীর ঘর। অতএব কৌশলগত কথাবার্তা, এগুলোর দিক থেকে সাবধান। অত্যধিক কৌশলে কথাবার্তা বলতে গেলাম, এদিক থেকে কিন্তু বিশেষ অসুবিধা, এগুলো সাবধান। তারপরে কি, অতিরিক্ত চিন্তা, সন্দেহ, তারপর গোপনীয়তা, আর কারো কথার ভুল ব্যাখ্যা করা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যদি গ্রহের অবস্থান খারাপ হয়ে যায়। আর দেবগুরু বৃহস্পতির এই যে সপ্তম দৃষ্টিটা পড়ছে অর্থের ঘরে, তো অর্থ, টাকা পয়সা আসার ক্ষেত্রেও কিছু বাধা থাকতে পারে যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে। তো যার জন্য এটা তো এদিক থেকেও বিশেষভাবে সাবধান, যে হতাশ হয়ে গেলাম, আসছে না, এগুলো দিক হওয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে কি, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা যেরকম উচিত হবে না, সেরকম কিন্তু ধার দেওয়াও এই সময়কালে উচিত হবে না। আর বক্রী শনির কারণে কি হচ্ছে, চতুর্থ ঘরে বাড়ি, তারপরে বাড়ি সম্পত্তিজনিত কাজকর্ম, যানবাহন, ভৌতিক সুখ, যেটা পারিবারিক শান্তি, মানসিক স্বস্তি, এই বিষয়গুলোও কিন্তু উঠে আসে।
যেখানটাতেও কিছুটা একটা হলো বিলম্ব থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি প্রভাব সেটা শনিকে কিছুটা আলাদা করবে আর কি, যে কঠিন পরিস্থিতি থাকলেও সেই জায়গা থেকে বের করার মানে রাস্তা তৈরি হবে। আর দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান আর শনির এই অবস্থান এবং তার সাথে এই যে অশ্লেষা নক্ষত্রে বিশেষভাবে যে মানে যে জিনিসটা মানে বলবো আর কি, সেটা হচ্ছে কি যে যত বড়ই বিপদ আসুক এই ধনুরাশির ক্ষেত্রে এই অশ্লেষা নক্ষত্র যে অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির, বিপদ যত বড়ই আসুক তার সুরক্ষা তার কবচ যথেষ্ট এই সময়কালে গুরুর আশীর্বাদে তৈরি হয়ে যাবে। এবং ফল পাওয়ার জন্য যে একটা অধৈর্য জিনিস সেটাও তৈরি হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে থাকলে সেখান থেকেও ভালো রেজাল্ট পাওয়ার প্রবল সম্ভাবনা এই কিন্তু ধনুরাশির ক্ষেত্রে থাকছে। তো ধনুরাশি এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো, সূর্যদেবকে অর্ঘ্য দাও, এগুলো তো বলেই আসি। এছাড়া এই অশ্লেষা নক্ষত্রের আগেই বললাম ধর্ম হচ্ছে এর মানে যে পুরুষার্থ সেটাই হচ্ছে ধর্ম, আর ত্রিমূর্তি হচ্ছে ভোলে আবা। অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো, তার সাথে বিশেষ মুদ্রা দ্বারা অভিষেক করো, যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।